আমি চাই তুমি আমার সাথে রুম ডেটে আসো। রুম ডেট, এই রুম ডেট শব্দটা আমি জঘন্য আকারে ঘৃণা করি। তার চেয়েও ভয়ঙ্করভাবে ভয় পাই সেই সব লোকেদের যারা রুম ডেট করার জন্য অফার দেয়, কিন্তু ভাগ্যের খেলায় গভীর রাতে আমাকেই পেতে হয় এই রুম ডেটের প্রস্তাব, যেটা শোনার পরে আমার কান থেকে ধোঁয়া বের হওয়ার মতন অবস্থা। চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কিন্তু আমার এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। আমারই ভালোবাসার মানুষ আমাকে প্রস্তাব দেয়, যেটা ফিরিয়ে দেওয়ার কোনো সাধ্য নেই আমার। আমি যে তাকে বড্ড ভালোবাসি, শুধু আমি ভালোবাসি তা নয়, সেও আমাকে ভালোবাসে। রাত 1টার দিকে আবিদ আমাকে ফোন দেয়। কি করছো নোলক? গল্পের বই পড়ছি। তুমি কি করো? এই তো মুভি দেখতেছিলাম। খেয়েছো রাতে? হ্যাঁ খাইছি, তবে আমার আবারও ক্ষুধা লাগছে। তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দিয়ে যাও না। এত রাতে আইসক্রিম? আর এই শীতের রাতে আইসক্রিম খাবে? তোমার মাথা ঠিক আছে? আমার যে খেতে ইচ্ছে করছে। এত রাতে তো দোকান খোলা পাবো না, মার্কেট সব অফ হয়ে গেছে। তাহলে তুমি আসো, তোমাকে দেখেই আমার খিদে মিটে যাবে। ইস, কি শখ! আমাকে এত রাতে দেখা লাগবে না। প্লিজ আসবে আর যাবে। আসতে পারি, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত আবার? আমি কোনো শর্ত টর্ত মানতে রাজি না। তোমাকে আসতে বলেছি, তুমি আসো। আমি অনেক ক্লান্ত, কাল দেখা হবে। আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আবিদ আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল। আসলে আবিদ বেশ কয়েকদিন ধরে অনেক ব্যস্ত। এখন আবিদকে ঠিকমতো পাওয়া যায় না, নিজের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকে। ওর বাড়ি আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। ওর সাথে আমার লাস্ট মিট হয়েছে প্রায় 1 মাসের মতন। নিজের ব্যবসার জন্য যখন ঢাকায় গিয়েছিল, সেই ঢাকা যাওয়ার আগে দেখা হয়েছিল। তারপরে আর দেখা হয়নি। তাই তো ভেবেছিলাম আবিদকে একটু দেখব। আমি বারান্দার গ্রিলের পাশে থাকি আর আবিদ রাস্তায় থাকে। ওখানে বসেই আমাদের রাতে কথা হয়। এসব ভাবতে ভাবতে আবিদ আমাকে আবারও ফোন দেয়। কি ব্যাপার আবিদ, তুমি ঘুমাওনি? এখন আবার কল দিলে যে? নোলক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলে ফেলো, এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আসলে নোলক, আমি তোমাকে খুব কাছে পেতে চাই। আমি তো সব সময় তোমার কাছেই আছি। আমি তো সব সময় তোমার অনুভবে মিশে আছি। এর চাইতে আর কত কাছে পেতে চাও আমায়? হয়তো তুমি বুঝতে পারোনি আমি তোমাকে কি বোঝাতে চাইছি। বুঝিয়ে বলো তো। তুমি এখন পড়াশোনা করো, যার কারণে আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আর তুমিও পারবে না। তুমি চাইছো পড়াশোনা করতে, তাই আমি বলি কি, তুমি আমার সাথে রুম ডেটে আসো। হোয়াট? এসব কি আজব কথা বলতেছো আবিদ? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না, আমি ঠিকঠাক আছি। দেখো, আমার বন্ধুরা রিলেশন করে, 6 মাস পরে ওরা রুম ডেটে যায়, আনন্দ করে, তারপরে ওরা বিয়ে করে নেয়। আমরা কি এমন আনন্দ করতে পারি না? আমারও তো অনেক ইচ্ছে থাকতে পারে, তাই না? তুমি কোনো নেশা টেশা করেছো নাকি? ঘুমাও তো, এখন ফালতু কথা বলো না। না, আমি ঘুমাবো না। তুমি আগে বলো, তুমি আমার সাথে রুম ডেটে আসবে কি না? আমি তো শুধু এইটুকুই আবদার করেছি। আর আমরা তো বিয়ে করব, তাই না? তোমার আমার ফ্যামিলি তো আমাদের সম্পর্কে সবই জানে, তারাও মেনে নেবে। বিয়ের আগে এসব করা ঠিক না আবিদ, এটা তো তুমি জানো। আর আমি তো পারবো না তোমার এমন প্রস্তাব রাখতে। তুমি এখন ঘুমাও প্লিজ। আর কিছু বলো না। কালকে তো আমাদের দেখা হচ্ছে, তাই না? কালকে যা বলার বলবো। আমি এখন রাখছি, তুমি ঘুমাও। ওয়েট, 1 মিনিট ওয়েট। যা বলার এখনই বলে দেবে। আমি কালকে কিছু শুনতে চাই না। আমি চাই তুমি আমার খুব কাছে চলে আসো। আমি কোনো অজুহাত শুনতে চাইছি না নোলক। যা বলার তুমি এখনই বলে দেবে আমাকে। আচ্ছা, আমাকে কি করতে হবে তুমি এখন বলো। কালকে আমরা একটা হোটেলে উঠব। 2 দিনের জন্য সেই হোটেল ভাড়া নেব। আমরা সেখানে রাত পার করব। তুমি কি আসলেই আমার সাথে রুম ডেট করে ভালো থাকবে? তুমি খুশি হবে? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তো এই সামান্যটুকু আবদার করতেই পারি। ওকে, আমি আসব। সত্যি বলছো তুমি? বাসায় কি বলে বের হবে? তার চিন্তা তোমাকে করতে হবে না আবিদ। তুমি আমাকে কাছে পেতে চাইছো, আমি তোমার এতটুকু আবদার পূরণ করব।
যদি আরও কিছু চাই আমি সব কিছুই পূরণ করতে পারবো তোমার জন্য। তার জন্য যদি আমায় বাসা থেকে বের হয়ে যাওয়া লাগে চিরদিনের জন্য, আমি বের হয়ে যেতেও রাজি। তুমি আমাকে এত ভালোবাসো? আগেও যেমন ভালোবাসতাম এখনও ভালোবাসি, বাট তুমি তো আমাকে খুব কাছে পেতে চাইছো। এটা তো আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি না। কালকে বিকেলে বের হবে, একটু ঘোরাফেরা করে তারপর সন্ধ্যার দিকে আমরা হোটেলে উঠব। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। তুমি আমাকে সময় মতন পেয়ে যাবে। হ্যাঁ, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এসব বলেই আমি ফোনটা কেটে দিলাম। আবিদের কথাগুলো শুনে কেন যেন আমার মরে যেতে ইচ্ছে করলো। যে আবিদ আর আমি ভালোবাসার মধ্যে নোংরামির প্রতিবাদ করে বেরিয়েছি, সেই আবিদই আমাকে আজ রুম ডেটের অফার করলো। বুঝতে পারলাম না আমি আবিদের মন মানসিকতা হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণ কি, নাকি আমি আবিদের এতদিন খোলস দেখেছি সেগুলো পরিবর্তন করতে যাচ্ছে। আবিদ তো কখনো এসব সাপোর্ট করতো না, তাহলে কেন এমন করতেছে? আমার যে কষ্ট হয় তা কি আবিদ বোঝে না? তবে হ্যাঁ, আবিদ আমাকে অনেক হেল্প করেছে। আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, সেই ভার্সিটিতে ভর্তি হওয়ার পিছনে আবিদের অবদান অনেক। আজ আবিদ যদি না থাকতো তাহলে আমি এই ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেতাম না। অনেক সময় পড়াশোনার খরচ আবিদ নিজে চালিয়েছে। আমি ভেবেছিলাম টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাই, কিন্তু আবিদ আমাকে তা করতে দেয়নি। মাসে মাসে আমাকে অনেক টাকা দিয়েছে। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা সামান্য ছোট ব্যবসা করে চলায়। আমার বাবা একার ইনকামে আমাদের সংসারের 5 জনকে চলতে হয়। বাবার টাকায় ভার্সিটিতে পড়া অনেক দুষ্কর, কিন্তু আবিদ আমাকে ভার্সিটিতে পড়ার সাহস দিয়েছে। আবিদের সাথে পরিচয় আমার বছর 2 আগে। আমি একটা শপিং মলে গিয়েছিলাম কেনাকাটা করতে, কিন্তু শপিং মলে গিয়ে দেখি আমার পার্স সহ চুরি হয়ে গেছে। তখন বাবাকে একটা জরুরি ফোন দেওয়ার দরকার হয়েছিল। আবিদের ফোন নিয়ে আমি বাবাকে ফোন দিয়েছিলাম আর বলেছিলাম, বাবা আমি তো পার্স হারিয়ে ফেলেছি, আমার কাছে তো এখন মোবাইল বা টাকা নেই, কিন্তু আমি যেগুলো নিতে এসেছি এগুলো তো আমার খুব প্রয়োজন। কিন্তু বাবাকে ফোন দিয়ে জানতে পারলাম বাবা অনেক দূরে আছে, সে শপিং মলে আসতে পারবে না। তাই দোকানদারকে জিনিসপত্রগুলো ফেরত দিয়ে আমার পার্স হারিয়ে যাওয়ার কথা বলছিলাম, আর বলছিলাম টাকা নিয়ে এসে জিনিসগুলো কিনে নিয়ে যাব। তখন আমাকে আবিদ বলল, আচ্ছা আমি কি আপনাকে হেল্প করতে পারি? আমি যদি আপনার এই টাকাগুলো দিয়ে দিই, পরে আপনি আমাকে ব্যাগ দিয়ে দিয়েন। না থাক, দরকার নেই, আমি না হয় আগামীকাল এসে এগুলো নিয়ে যাব, ধন্যবাদ আপনাকে। এরপর আবিদ আমাকে জোর করে কিনে দিল। তারপর বাসায় আসি। বাসায় এসে ফোন দিলাম টাকা ব্যাগ দেওয়ার জন্য। সেই থেকেই আবিদের সাথে আমার পরিচয় শুরু। এসব ভাবছি আর কান্না করছি। রাতে একটা মুহূর্তের জন্য চোখ বুঝতে পারলাম না, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছি। পরের দিন ফ্রেশ হয়ে আমি তাকে ফোন দিলাম, দিয়ে আমি বাসা থেকে বের হওয়ার কথাটা বললাম। ওর সাথে কথা বলে বাসা থেকে বের হয়েছি, যেখানে যেতে বলেছি সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমি রুম ডেটের জন্য হোটেলের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আবিদকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি, ওর জন্য সব করতে পারি, কিন্তু আমি যেটা করতে যাচ্ছি সেটা ভুল। আর এখন ভুল ঠিকের বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে বিবেক। একটু পরে আবিদ একটা বাইক নিয়ে চলে আসলো। বাইকের পিছনে ওর 2 জন বন্ধু। আবিদের চোখে মুখে আনন্দের ঝিলিক। অন্য সময়ে আবিদের হাসি মুখ দেখলে আমার ভেতর প্রচণ্ড ভালো লাগা কাজ করত। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। আমি ঘন্টার পর ঘন্টা ওর মুখের দিকে তাকিয়ে থাকতে পারি, আমার সারা জীবন পার করে দিতে পারি। কিন্তু আজ ওর এই হাসিতে আমার অস্বস্তি হচ্ছে, ঘৃণায় গা গুলিয়ে উঠছে। এটা সেই মুখ না যেখানে পুরোটা বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দিয়ে পূর্ণ। এটা এক অচেনা মুখ, এক ভয়ঙ্কর দৃষ্টি যা সেকেন্ডে সেকেন্ডে আমাকে বিব্রত করছে। আমি এক পলক তাকিয়ে আর তাকাতে পারলাম না। চোখ সরিয়ে নিচের দিকে তাকালাম। এখন আর কান্না পারছে না। চোখ মুখ এভাবে ফুলিয়ে রেখেছো কেন? ও কিছু না, এমনি। আজ তুমি যেমন অচেনা অপরিচিত ভিন্ন এক রূপ নিয়ে আমার সামনে এসেছো, আমিও কিছুটা তেমন। মানে বুঝলাম না। বুঝতে হবে না, তোমার আবদার রাখতে আমি এখানে এসেছি। এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? না না, ভেতরে চলো। আবিদ ম্যানেজারের সাথে কথা বলতে গেল। কথা শেষ করে এসে আমার হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে যাচ্ছে।
আমি হাতটা সরিয়ে নিলাম। কি হলো? হাতটা সরিয়ে নিলে কেন? এতদিন তোমার সাথে আমার সম্পর্ক ছিল ভালোবাসার, তাই তুমি ভালোবেসে আমার হাতটা মুঠোয় পুড়ে নিলে আমার ভালো লাগতো। কিন্তু আজ থেকে তো সম্পর্ক বদলে গেছে আমাদের। বলতে কি চাও তুমি? সম্পর্ক বদলায় কিভাবে? যেভাবে মানুষ বদলে যায়, তুমি বদলে গেছো, সেভাবেই সম্পর্ক বদলে যায়, আর আমিও। মানেটা কি? খুবই সহজ। এতদিন তুমি আমার ভালোবাসা ছিলে, আজ আমার কাস্টমার। এতদিন ভালোবাসার টানে আসতে, আর আজকে শরীরের টানে আসবে। আর হ্যাঁ, পাওনাটা মিটিয়ে যেও। যেহেতু আমাকে পতিতা বানিয়ে দিচ্ছ, সেহেতু তাদের মতন দামটাও দিয়ে যেও। আবিদের চোখ মুখ শক্ত হয়ে গেছে। এমন জোরে একটা থাপ্পড় মারলো যে টাল সামলাতে না পেরে রুমের দরজায় গিয়ে পড়লাম। এই কথাতে রাগ কেন করলো বুঝতে পারছি না। আমি তো ভুল কিছু বলিনি। আজকের পরে আমাদের সম্পর্ক আর থাকবে না, আর না থাকবো আমি আর আমার ভালোবাসা অবমূল্যায়ন করব না। আমার বিবেকের কথাও ফেলতে পারবো না। আবির দরজায় নক করলো। ব্যাপারটা বুঝলাম না। ভিতরে আরও কেউ আছে নাকি? হতে পারে যে তার ভালোবাসার সম্মান রাখতে পারে না, সে যে কোনো পর্যায়ে যেতে পারে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে, দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে আছি। ভিতর থেকে কে দরজা খুললো জানি না। আবিদ আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল, কিন্তু ভিতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি অন্ধকার ভয় পাই, সেটা আবিদ জানে। আবিদ আমার হাত ছেড়ে দিয়েছে। অন্য সময় হলে আবিদের হাত আঁকড়ে ধরতাম, কিন্তু আজ পারছি না। একটু পরে লাইট জ্বলে উঠল। রুমের ভিতর চোখ বোলাতেই আমি চরম মাত্রায় অবাক হয়ে গেলাম। আমার বাবা মা আর আবিদের বাবা মা আর আমাদের বন্ধুরা সবাই এখানে। কিন্তু এটা কি করে হতে পারে? কে ডাকলো তাদের? আর হোটেলের রুমটা বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। বান্ধবীরা আমাকে ঘিরে ধরলো। কি রে, কেমন লাগলো সারপ্রাইজটা? সবই আমাদের জিজুর প্ল্যান। মানে? মানে হলো আজ তোর এঙ্গেজমেন্ট, আর সেটা আমাদের আবিদ ভাইয়ার সাথে। তোকে না জানিয়ে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেললাম। কেমন দিলাম বল? ও মাই গড, অনেক বড় ভুল করে ফেললাম। আমি এটা কি করে ফেললাম? আর আবিদকে অবিশ্বাস করলাম কি করে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এসব কি হচ্ছে? কেমন ঘোরের মধ্যে আছি, কোনো কথা বলছি না। থম মেরে আছি দেখে আবিদ কুনোই দিয়ে হালকা করে ধাক্কা দিল। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। অপরাধ বোধ কাজ করছে। আবিদ আমাদের বিয়ের ব্যবস্থা করছে, আর আমি ওকে কত খারাপ মনে করেছি, খারাপ ব্যবহারও করেছি। হয়তো আমি ক্ষমা চাওয়ারও সুযোগ পাবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা সবাইকে কি করে জানাবো? আবিদের কি হবে? ও কি করবে যখন আমি সারা জীবনের জন্য হারিয়ে যাব? এটা আমি কি করে ফেললাম? ভাবতে ভাবতে আবিদ আমার হাতে রিং পরিয়ে দিয়েছে। আমার চোখ থেকে পানি পড়ছে। হঠাৎ মনে হলো ভিতর থেকে কেউ গলাটা খামচে ধরছে। বুকের ভেতরটা জ্বলছে, দম আটকে যাচ্ছে। ফ্লোরে বসে পড়লাম, পানি চাইলাম, তারপর আর কিছু মনে নেই। চোখ খুললাম আস্তে আস্তে। সব কিছু ঘোলাটে লাগছে, কিছু মনে পড়ছে না। আশেপাশে তাকিয়ে কাউকে দেখছি না। উঠে একটু বসার চেষ্টা করলাম। আবিদ কোথা থেকে এসে আমাকে ধরে বসালো। আমি এখানে কেন আবিদ? সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করব। আবিদের চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড রেগে আছে, বোঝাই যাচ্ছে। আমার সব কিছু মনে পড়ে গেছে। আসলে সেদিন হোটেলে আসার আগে বিষ খেয়েছিলাম। স্লো পয়জন ছিল, তাই সাথে সাথে ইফেক্ট করেনি। 1 ঘন্টা পরে ইফেক্ট শুরু করবে। আবিদকে এতটাই ভালোবাসি যে ওর কথা ফেলার মতন আমার ক্ষমতা নেই। আবার ওর প্রতি এতটাই ঘৃণা হয়েছে যে বেঁচে থাকার ইচ্ছেটাও মরে গেছে। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে আবিদের সামনেই শেষ হয়ে যাব। কিন্তু আবিদ যে এমন করবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি বেঁচে আছি, এটাতেই খুশি লাগছে। জীবন কত প্রিয় আর বেঁচে থাকার ইচ্ছে কত প্রবল, এই প্রথমবার বুঝতে পারলাম। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সব শেষ হয়ে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? আবিদ, আই এম সরি, বুঝতে পারিনি। জাস্ট শাট আপ। কি বুঝতে পারোনি তুমি? হ্যাঁ, এতদিনে এই চিনলে আমাকে? এই তোমার বিশ্বাস? তোমার এত সাহস কোথা থেকে আসে? এই মেয়ে, এই জীবনটা কি তোমার একার নাকি যে সেটা থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত তুমি নেবে? আমি চুপ, আর একটাও কথা বলবে না।
তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি অসম্মান করব? এমন কাজ করতে বলবো যাতে অন্যরা তোমার ওপর আঙুল তুলবে? এসব তোমার মাথায় আসে কিভাবে? শোনো বোকা মেয়ে, যে ভালোবাসে সে সম্মানও করে, সে পুরোটা দিয়ে আগলে রাখে আর বিশ্বাসও করে। সরি। সরি? তুমি জানো এই 2টা দিন আমার কিরকম কেটেছে? 2 দিন অজ্ঞান ছিলে তুমি। এটা আমার ভাগ্য যে সময় মতন হসপিটালে আসতে পেরেছি। প্লিজ এভাবে বলো না, ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো ভুল হয়নি। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, আমাকে বুঝতে পারোনি। এটা আমার ব্যর্থতা যে আমি তোমাকে ভালোবাসায় বোঝাতে পারিনি। ঠিক আছে, ব্যাপার না। আমি বাবা মাকে বলেছি বিয়ে ভেঙে দিতে। বিশ্বাস ছাড়া ভালোবাসা অপূর্ণ। আর আমার জন্য তোমার এই অবস্থা। আমি এই মুখ আর তোমাকে দেখাবো না। দেওয়ালে জোরে জোরে ঘুষি মারতে লাগলো। হাত কেটে রক্ত পড়ছে। আমি বুঝতে পারছি না কি করব। উঠে গিয়ে হাত ধরলাম। প্লিজ এমন করো না, ক্ষমা করে দাও। আমার হাত শক্ত করে ধরে বেডে বসালো। তারপর হাত থেকে রিংটা খুলে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে কাঁদছি। আবিদ বের হতেই বাবা মা আর আবিদের বাবা মা ভেতরে ঢুকলো। আমি সেন্সলেস হয়ে পড়লাম। বাবা মা এসে আমাকে অজ্ঞান দেখেই ডক্টরকে ডেকে আনলো। ডক্টর অতিরিক্ত স্ট্রেস নিতে বারণ করেছে। জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলছি না। আমার শুধু কান্না পাচ্ছে। আবিদের মা কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আম্মু, আবিদ বিয়েটা ভেঙে দিয়েছে, ফোঁপাতে ফোঁপাতে বললাম আবিদের মাকে। আবিদের মা মুচকি হাসলেন। তুই চিন্তা করিস না, রাগ করে আছে তাই এমন করছে। আমি ওর সাথে কথা বলবো। আর তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে আগে। আমি আর একটুও দেরি করব না। হসপিটাল থেকে রিলিজ করে দিলেই তোকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আম্মুর কথায় আশ্বস্ত হলাম, কিন্তু তারপরেও আবিদের জন্য খারাপ লাগছে। ও খুব কষ্ট পেয়েছে, অনেক রাগ করে আছে। যে করেই হোক ওর রাগ ভাঙাতে হবে। 2 দিন পর বাসায় এসেছি, এখন অনেকটা সুস্থ। এই 2 দিনে আবিদ একবারও আমাকে দেখতে আসেনি, আর কলও দেয়নি। ওকে খুব মিস করছি, কল দিয়েও পাচ্ছি না। আমার কল রিসিভ করে না, মেসেজ দিলে উত্তর দেয় না। তবে ওর মা কল করে খোঁজ খবর নেয়। আবিদের সাথে একবার দেখা করা দরকার, না হলে ওর রাগ ভাঙাতে পারবো না। বিকেলে আবিদকে না জানিয়ে আবিদের বাসায় চলে এসেছি। আম্মুকে আগে থেকেই জানিয়ে রেখেছি। অবশ্য তিনিই বলেছেন বাসায় এসে আবিদের সাথে সরাসরি কথা বলার জন্য। আবিদের বাসা আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। মা প্রথমে রাজি হয়নি। বিয়ের আগে একা একা শ্বশুরবাড়ি চলে যাওয়া আমাদের বাড়িতে ভালো মনে করে না। আমারও খুব ইচ্ছে ছিল আবিদের হাত ধরেই ওর বাড়িতে প্রথমবার আসবো। আমার নতুন জীবনের শুরুতে আবিদ আমার পাশাপাশি থাকুক, নতুন পথে দুজন একসাথে পা রাখি। কিন্তু আমার কিছুই করার নেই। আবিদের সাথে দেখা না হলে সব কিছু ঠিক করা যাবে না। আর আমি আবিদের সাথে এই দূরত্বটা কিছুতেই মেনে নিতে পারছি না, তাই চলে আসলাম। জামা কাপড় কিছুই আনিনি। আবিদের সাথে কথা বলে আজকেই চলে আসব। যদিও রাত হয়ে যাবে, কিন্তু সমস্যা না, আবিদ দিয়ে যাবে বাসায়। কিন্তু সব ঠিক হবে তো? আবিদের রাগ ভাঙবে তো? যে কষ্ট দিয়েছি তা মুছে ফেলতে পারবো তো? বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আবিদের বাসার ঠিকানা আমার শাশুড়ি মানে আবিদের আম্মু দিয়েছেন। তার নির্দেশনা মতো বাসায় এসে দাঁড়িয়েছি। মনের ভিতর একটা ভয় কাজ করছে, কিন্তু কিসের ভয় সেটা জানি না। একসাথে ভয় এবং দুশ্চিন্তা চেপে ধরেছে। হয়তো এটা প্রথমবারের মতন শ্বশুরবাড়ি আসার অনুভূতি। কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজালাম। সাথে সাথে দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ, আম্মুই তো আমার জন্য অপেক্ষা করছে। আমি আম্মুকে সালাম করার জন্য নিচু হতেই আমাকে তিনি জড়িয়ে ধরলেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না, হয়নি। কিরে, এভাবে ভয় পেয়ে আছিস কেন? ও, বুঝতে পেরেছি, এ বাড়িতে প্রথমবার, তাই তো এমন নার্ভাস লাগছে। পরে ঠিক হয়ে যাবে। আমারও এমন হয়েছিল। আমি একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু ভিতর থেকে যেন হাসি আসতে চাইছিল না। তবুও কষ্ট করে একটু শুকনো হাসি দিলাম। মা বাবার সাথে অনেক কথা হলো, এখন মোটামুটি ফ্রি হয়ে গেছি। ভয়টাও কেটে গেছে। আম্মু নিজের হাতে খাইয়ে দিয়েছে। তার কোনো মেয়ে নেই, তাই আমাকেই মেয়ে বানিয়ে ফেলেছে। আব্বুও তাই। খুব মিশুকে সবাই।
কিন্তু এত সময়ে আমার সাহেবটাকে একবারও দেখলাম না। আম্মুকে জিজ্ঞেস করব, কিন্তু লজ্জা আর ভয় দুটোই লাগছে, সাহস পাচ্ছি না। আর চোখে এদিক ওদিক তাকাচ্ছি। কি রে, কাউকে খুঁজছিস? না না, কাউকে খুঁজছি না। কি মনে হয় তোর, মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি? আমি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছি। মা হয়তো বুঝতে পেরেছে যে আমি আবিদকে খুঁজছি। আবিদ ওর ঘরে ঘুমাচ্ছে, সন্ধ্যা তো হয়ে গেছে, যা ডেকে তোল, রাতে ওর সাথে কথা বলে ঝগড়াঝাটি শেষ করবি। কিন্তু আম্মু, আমি তো একটু পরেই বাসায় যেতে চাই, তুমি প্লিজ আবিদকে বলো যেন আমায় বাসায় পৌঁছে দেয়। আজ কোথাও যাচ্ছিস না তুই, তোর মায়ের সাথে আমার কথা হয়েছে, বুঝেছিস? কিন্তু, আবার কিন্তু? মার চিনিস? আবিদ কিন্তু এখনো মার খাই আমার হাতে, তুইও খাবি। যা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমি মুচকি হেসে আবিদের রুমের দিকে পা বাড়ালাম। আবিদের দরজায় নক করতে হলো না, দরজা হালকা করে চেপে দেওয়া। ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে ঢুকছি। আবিদের রাগে যেন খুব ভয় পাই আমি। বালিশের ওপর উপুর হয়ে ঘুমিয়ে আছে, মাথার চুলে কপাল আর চোখ ঢেকে গেছে। আলতো করে চুলে হাত দিলাম, না, জাগেনি। চুলের ভেতর হাত দিয়ে আলতা করে নাড়া দিলাম, তাতেও ঘুম ভাঙেনি। এবার চুল সরিয়ে কপালে একটা চুমু দিয়ে দিলাম। এখন নিজেরই লজ্জা লাগছে, প্রথমবার আবিদকে এতটা কাছ থেকে দেখলাম আর চুমু খেলাম। ভাগ্যিস ও ঘুমিয়ে আছে, নয়তো ও দেখতে পেলে লজ্জায় মরে যেতাম। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে এই সময়টা যদি শেষ না হতো, যদি এই সময়টা এখানেই থেমে থাকতো, যদি হাজারো বছর এভাবে তাকিয়ে থাকতে পারতাম। ঘোর কাটলো মেসেজের শব্দে। মেসেজ আসার আর সময় পায় না। যাক, এভাবে বেশিক্ষণ থাকা যাবে না, আবিদকে ডেকে তুলতে হবে। ডাকার জন্য গায়ে হাত রাখতেই আমার হাত টেনে বুকের সাথে চেপে ধরল। এতে কিছুটা আমি ঝুঁকে আবিদের আরও কাছাকাছি চলে এসেছি। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেছি। অন্যরকম ভালো লাগা কাজ করছে, এমন অনুভূতি আগে কখনো হয়নি। এটা মিস করার ইচ্ছে হলো না, তাই আবিদকে না ডেকে এভাবেই বসে রইলাম। আবিদ আর একটু টান দিতেই একেবারে বুকের ওপর পড়লাম। আবিদ লাফ দিয়ে উঠে বসলো। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তুমি এখানে কেন? আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? এটা আমার বাসা, আমার রুম। তাহলে আমি থাকবো না তো কে থাকবে? এক্স্যাক্টলি, আমিও এটাই বলছি। এটা যেমন আপনার বাসা, আপনার রুম, তেমনি আমার বাসা আর আমার রুম। মানে? মানে আপনি এ বাড়ির ছেলে আর আমি এ বাড়ির বউ। দেখো, ফাজলামো করো না, আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু খুব খারাপ হবে। আর তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, আর কখনো যেন না দেখি। আই এম সরি আবিদ, প্লিজ ক্ষমা করে দাও। আবিদকে জড়িয়ে ধরে বললাম, কিন্তু আবিদ আমাকে ছিটকে মেরে দূরে সরিয়ে দিল। আবিদের ব্যবহারে খুব কষ্ট পেলাম। কিসের সরি? হ্যাঁ, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। দিবানিশি খেলছো আমার সাথে না? কখনো দিনের মতন আমার জীবন আলো করে দেবে, আবার কখনো রাতের মতন অন্ধকারে ঠেলে দিয়ে একা করে দিতে তোমার একটুও বাঁধে না? পেয়েছোটা কি তুমি? বের হও আমার বাড়ি থেকে, আর কখনো যেন না দেখি। কথাগুলো বলতে বলতে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। আমি দরজা খুলতে বললাম, কিন্তু খুলল না। বাড়ির সামনে সুন্দর একটা বাগান, এখানে আমার পছন্দের সব ফুল আছে। আম্মু বলেছে এগুলো নাকি আবিদ লাগিয়েছে আমার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আর ফুলগুলো দেখছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি ওখানেই দাঁড়িয়ে আছি। আজ সারা রাত এখানেই দাঁড়িয়ে ভিজবো, যা হয় হোক। চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি শীতে। হঠাৎ মনে হলো বৃষ্টি কমে গেছে। চোখ খুলে দেখি আবিদ ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। ঘরের ভিতর থেকে আসা অল্প আলোতে সব দেখা যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ধরে হ্যাঁচকা টানে বুকের সাথে চেপে ধরল। যদি ঠান্ডা লেগেছে না, একেবারেই মেরে ফেলবো, তোমার জন্যই তো। আবিদ আর কোনো কথা না বলে হাত ধরে টেনে বাসায় নিয়ে গেল। মাথার চুলগুলো ভালো করে মুছে দিয়ে মায়ের একটা শাড়ি এনে চেঞ্জ করতে বলে বাইরে চলে গেল। আমি কোনো মতে পেঁচিয়ে শাড়িটা পরেছি। আবিদ দেখে হেসে ফেলল। পরে কুঁচিটা ঠিক করে দিয়ে আঁচলটা মাথায় দিয়ে দিল। আমার দিকে অপলক তাকিয়ে আছে দেখে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। একদম বউ বউ লাগছে। তোমার বউ। আর কখনো ছেড়ে যাওয়ার চিন্তা করো না পাখি, সত্যি সত্যি মরে যাব। আবিদকে জড়িয়ে ধরে বললাম,
আর কখনোই ছেড়ে যাব না। আবিদ আমাকে সেই রিংটা পরিয়ে দিয়েছে। খুশিতে কাঁদছি। প্রিয় জিনিসটা হারিয়ে আবার ফিরে পাওয়ার মতন আনন্দ আর অন্য কিছুতে হয় না। এই আনন্দ প্রকাশ করা যায় না। রাতে খাওয়া দাওয়া করে অন্য রুমে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি ঘর ভরা মানুষ। আমার বাবা মা আর অন্য আত্মীয়রাও এসেছে। আবিদের কাজিনরা আমাকে ঘিরে ধরল। আজ নাকি গায়ে হলুদ আর রাতেই বিয়ে। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না। মনে মনে নাচতে লাগলাম। হঠাৎ করে আবিদ কানের কাছে খুব সুন্দর লাগছে আমার মায়াবতীটাকে বলেই চলে গেল। একটু দূরে দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় জমে গেছি। অবশেষে আমি তাকে পেলাম।